আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, এরকম ভাবে আজকাল করতে করতে আপনারা মাসের পর মাস বছরের পর বছর পিছিয়ে পড়ছেন। আপনি ভাবছেন কালকে থেকে শুরু করব, পরশু থেকে শুরু করব, এরকম করতে করতে বছরের পর বছর আপনি পিছিয়ে পড়ছেন। আমি আগে বলেছি, এখনো বলছি, সব সময় দুটো ব্যবসা করুন। দুটো ব্যবসা করলে আপনার একটা ব্যবসার বাজার যদি আপনার খারাপ থাকে, অপর ব্যবসার বাজার আপনার ভালো থাকবে। অপর একটা ব্যবসা যদি আপনার খারাপ চলে, তার ইনকাম যদি কম হয়, অপর ব্যবসার ইনকাম আপনার ভালো হবে, অপর ব্যবসাটি আপনার ভালো চলবে। দুটো ব্যবসা কখনো একসঙ্গে খারাপ চলে না। লোকাল ব্যবসার বাজার খারাপ হলেও ইন্টারন্যাশনাল বাজার আপনার ভালো চলবে, ভালো থাকবে। কখনো ইন্টারন্যাশনাল মার্কেট খারাপ হয় না। এবার আপনারা ভাবছেন হয়তো যুদ্ধ চলছে মিডল ইস্টে, তাহলে তো বাজার খারাপ। দর্শক, পৃথিবীতে কতগুলো দেশ আছে জানেন? 203টে দেশ আছে। আজকে যদি ইরানের বাজার খারাপ হয়, আমেরিকার বাজার ভালো হবে। আজকে যদি সৌদি আরবের বাজার খারাপ হয়, চায়নার বাজার ভালো হবে। আজকে যদি ইউনাইটেড আরব আমিরাতের বাজার খারাপ হয়, মালয়েশিয়ার বাজার ভালো হবে, ইন্দোনেশিয়ার বাজার ভালো হবে। পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ থাকে না। একটা কান্ট্রির বাজার খারাপ থাকলে অপর কান্ট্রির বাজার ভালো থাকবে। আপনি যে আপনার লোকাল ব্যবসা ছেড়ে দিয়ে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করবেন, সেরকম কিছু নয়। আপনি লোকালে যে ব্যবসা করছেন করুন, সেই লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। দর্শক, এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা নিয়ে মানুষের মনে অনেক ভয়, সে ভয়কে আমি দূর করে দেব। আপনারা যদি কলকাতা পোর্ট এবং হলদিয়া পোর্টে যান, দেখবেন পাহাড়ের মতো কন্টেনার সাজানো আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেনার সাজানো আছে। এই কন্টেনার গুলো কেন সাজানো আছে জানেন? এগুলো এক্সপোর্টারদের জন্য। ধরুন আপনি এক্সপোর্ট করেন, আমি এক্সপোর্ট করি। আমরা যারা এক্সপোর্ট করি বা ইম্পোর্ট করি, তারা ওই কন্টেনার গুলো ভাড়া নিয়ে থাকে, রেন্টে নিয়ে থাকে। একটা কন্টেনারের অনেক প্রাইস, অনেক দাম। তাহলে এই কন্টেনার গুলো পাহাড়ের মতো যেসব শিপিং লাইন কোম্পানি সাজিয়ে রেখেছে, তাদের কি ব্রেন খারাপ হয়ে গেছে যে তারা নিজের পয়সা দিয়ে কন্টেনার গুলো কিনে সাজিয়ে রেখেছে? না দর্শক, না। এগুলো আপনার মতো আমার মতো এক্সপোর্টাররা এক্সপোর্ট করে, ইম্পোর্টাররা ইম্পোর্ট করে। এই জন্যই তো এই কন্টেনার গুলো রেন্টে দেওয়ার জন্য পাহাড়ের মতো সাজিয়ে রেখেছেন। তাহলে দর্শক, বোঝা গেল এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা যে কেউ করতে পারে। এবার কোথা থেকে করবেন? এখানে কি বলুন তো, এক্সপোর্টের ব্যবসা কি বলুন তো, আপনাকে কি করতে হবে? আপনি যে প্রোডাক্টকে এক্সপোর্ট করবেন, সেই প্রোডাক্টের একটি সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারার, মানে যারা মাল তৈরি করে তাদের সঙ্গে কথা বলে রাখতে হবে। অথবা যে সাপ্লায়ার আছে যারা হোলসেল করে, তাদের সঙ্গে কথা বলে রাখতে হবে, তারা মাল ঠিকঠাক দিতে পারবে কিনা। আর তার আগে আপনাকে কি বলুন তো, প্রোডাক্ট নলেজ দিতে হবে। এক্সপোর্ট ব্যবসা বলুন আর লোকাল ব্যবসায় বলুন, যে ব্যবসায় বলুন না কেন, আপনি ব্যবসা শুরু করার আগে আপনার প্রোডাক্ট নলেজ দিতে হবে। প্রোডাক্ট নলেজ আপনার থাকতে হবে। সেরকম আপনাকে প্রোডাক্ট নলেজ দিতে হবে। প্রোডাক্ট নলেজ না থাকলে কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন না। সেই জন্য আপনার প্রোডাক্ট নলেজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট নলেজ আপনাকে নিতে হবে। এক কথায় আপনার প্রোডাক্ট নলেজ থাকতে হবে। এবার যারা নতুন, যাদের কোনো প্রোডাক্ট নলেজ নেই, হয়তো আপনি চালের ব্যবসা করছেন, আপনার চালের প্রোডাক্ট নলেজ আছে। আপনি ডালের ব্যবসা করছেন, ডালের প্রোডাক্ট নলেজ আছে। আপনি হয়তো কেমিক্যালের ব্যবসা করছেন, কেমিক্যালের প্রোডাক্ট নলেজ আছে। আপনি মেশিনারি প্রোডাক্টের ব্যবসা করছেন, আপনার তার নলেজ আছে। কিন্তু যাদের নলেজ নেই তারা কি করবে? যাদের নলেজ নেই তাদেরকে বিভিন্ন হোলসেলারের কাছে ছুটতে হবে। হোলসেলারের কাছে গিয়ে সেসব হোলসেলারদের কাছ থেকে নলেজ নিতে হবে। হোলসেলারদের কাছ থেকে গিয়ে নলেজ নিতে হবে, বা যেসব ম্যানুফ্যাকচারার আছে ছুটতে হবে। বাড়িতে বসে থাকলে হবে না, বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, নলেজ নিতে হবে। ফ্যাক্টরি ঘুরতে হবে, নলেজ নিতে হবে, প্রোডাক্ট নলেজ নিতে হবে। প্রোডাক্ট নলেজ নিয়ে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। যেমন ধরুন আপনি যদি আনার এক্সপোর্ট করেন, বেদানা এক্সপোর্ট করেন, পোমোগ্রেনেট এক্সপোর্ট করেন, তাহলে আপনাকে কি করতে হবে? সে সম্পর্কে জানতে হবে। যেমন 0 দানা হয়, 2 দানা, 4 দানা, 6 দানা, 8 দানা, 10 দানা, 12 দানা, 14 দানা, 16 দানা, এরকম সাইজ হয়ে থাকে, দানা হয়ে থাকে। এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে, নাহলে তো আপনি পারবেন না। ঠিক এইরকমই কি বলতো, প্রোডাক্ট নলেজ থাকতে হবে আপনাদের। প্রতিটা প্রোডাক্ট বিভিন্ন ধরনের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। সেই প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, প্রোডাক্টের নামগুলো জানতে হবে। চাল যদি এক্সপোর্ট করেন, চালের হাজার কোয়ালিটি আছে, সেগুলো আপনাদের জানতে হবে। এরকম কি বলুন তো, প্রথমে আপনাকে প্রোডাক্ট নলেজ নিতে হবে। নিয়ে সেই প্রোডাক্টের সাপ্লায়ার, মানে যেখান থেকে আপনি যে প্রোডাক্টগুলোকে এক্সপোর্ট করবে, সেই প্রোডাক্টের সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারদের সঙ্গে আপনাকে কথা বলে রাখতে হবে। তারপর সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারদের সঙ্গে কথা বলে রেখে আপনাকে কি করতে হবে? আপনাকে এক্সপোর্ট শুরু করে দিতে হবে।
ইম্পোর্টার আপনাকে পেমেন্ট করে দেবে। ইম্পোর্টার কি করবে? আমেরিকার ইম্পোর্টার, কেউ সৌদি আরবের ইম্পোর্টার, কেউ মালয়েশিয়ার ইম্পোর্টার, কেউ ইন্দোনেশিয়ার ইম্পোর্টার, কেউ চায়নার ইম্পোর্টার, তারা আপনাকে পেমেন্ট করে দেবে। আপনাকে কি করতে হবে? তাহলে পেমেন্ট করার পরে ওই পেমেন্টটা আপনাকে নিয়ে ইম্পোর্টার যখন আপনাকে পেমেন্ট করছে, সেই পেমেন্ট ব্যাংক থেকে তুলে যেখান থেকে আপনি যে প্রোডাক্টকে এক্সপোর্ট করবেন, আপনার আগে থেকে যেসব ম্যানুফ্যাকচারের সঙ্গে কথা বলা আছে বা সাপ্লায়ারের সঙ্গে কথা বলা আছে, সেই সাপ্লায়ার কাছে গিয়ে মালটাকে কিনে আপনাকে সেখান থেকে এক্সপোর্ট করে দিতে হবে। ধরুন আপনি চাল এক্সপোর্ট করবেন, বর্ধমানে কোনো রাইস মিলের সঙ্গে কথা বলা আছে, আপনার ইম্পোর্টার পেমেন্ট করে দিচ্ছে, সেই ইম্পোর্টার পেমেন্ট নিয়ে বর্ধমান চালের সেই মিলে গিয়ে আপনাকে দাঁড়িয়ে থেকে চালটাকে লোড করে দিতে হবে। এবার যদি আপনার একবার দুবার আপনি দাঁড়িয়ে থেকে সে বর্ধমানে গিয়ে রাইস মিলে দাঁড়িয়ে থেকে আপনি লোড করলেন, তারপরে একবার দুবার লোড করার পরে তখন আপনাকে সে রাইস মিলে যেতেও হবে না, আপনি ফোন করে বলে দেবেন রাইস মিলের ম্যানেজারকে, রাইস মিলের ম্যানেজার আপনার কন্টেনারকে লোড করে দেবে। ঠিক এরকম আপনি যে প্রোডাক্টকে এক্সপোর্ট করুন না কেন, প্রথমে একবার দুবার তিনবার আপনাকে সেই ফ্যাক্টরিতে যেতে হবে, যাওয়ার পরে তারপরে আপনার যে ব্যবসাটা যখন রানিং হয়ে যাবে তখন আপনাকে যেতে হবে না, আপনি বাড়িতে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করে নিতে পারবেন। এখানে কি বলুন তো, অন্যান্য স্টেটের তুলনায় ওয়েস্ট বেঙ্গলের যেসব এক্সপোর্টার আছে, যেসব মানুষগণ আছে, জনতা জনার্দন আছে ওয়েস্ট বেঙ্গলে, তাদের অন্যান্য স্টেটের তুলনায় এক্সপোর্টে প্রচুর সুযোগ। কারণ ওয়েস্ট বেঙ্গলে কি বলুন তো, ওয়েস্ট বেঙ্গলে অসংখ্য ল্যান্ড পোর্ট আছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের অনেক প্রতিবেশী কান্ট্রি আছে, তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল থেকে দুটো সি পোর্ট আছে, দুটো সমুদ্র পোর্ট আছে, একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে যেখান থেকে আপনারা বাই এয়ারে শিপমেন্ট করতে পারবেন। বিহারে চলুন, বিহারে কি বলুন তো, এয়ারপোর্ট আছে কিন্তু সি পোর্ট নাই বা কোনো ল্যান্ড পোর্ট নেই। আপনি ইউপিতে চলুন, ইউপিতে কোনো সি পোর্ট নাই, ল্যান্ড পোর্ট নেই, তারপরেও কিন্তু ইউপি আমাদের থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্টে অনেক আগিয়ে আছে। কেন আছে জানেন? এগুলো আপনার বাঙালিরা কি বলুন তো, বাংলাদেশে ইউপিতে যাবে মার খেতে, কেলানি খেতে। ইউপিতে কি করছে বাঙালিরা? মার খেতে যাচ্ছে, মার খেতে যাচ্ছে। কিন্তু এই বাঙালিরা ইচ্ছা করলে, চেষ্টা করলে এক্সপোর্টে ইন্ডিয়ার মধ্যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে আসতে পারে। কারণ এই ওয়েস্ট বেঙ্গলে প্রচুর সুযোগ, প্রচুর প্রোডাক্ট, এবং অন্যান্য স্টেটের তুলনায় ওয়েস্ট বেঙ্গলে প্রোডাক্টের দাম কম, মূল্য কম, প্রাইস কম। অন্যান্য স্টেট থেকে, গুজরাট থেকে, মুম্বাই থেকে এই ওয়েস্ট বেঙ্গলে এসে এক্সপোর্ট করে দিচ্ছে, ভাবা যায়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ কি করছে? সে গুজরাটে যাচ্ছে, মুম্বাই যাচ্ছে মার খেতে, কেলানি খেতে, পিঠের চামড়াকে মোটা করার জন্য যাচ্ছে সেই গুজরাটে, ওয়েস্ট বেঙ্গলে। আর গুজরাটিরা ওয়েস্ট বেঙ্গলে এসে বিভিন্ন ধরনের প্রোডাক্টকে, লেদার প্রোডাক্ট, জুট প্রোডাক্ট, চাল ইত্যাদি ইত্যাদি, চা, বিভিন্ন ধরনের প্রোডাক্টকে এক্সপোর্ট করে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে কি বলুন তো, প্রোডাক্ট নলেজ কিভাবে নেন? প্রোডাক্ট নলেজ আপনি হয়তো চা এক্সপোর্ট করবেন, আপনাকে দেখতে হবে গুগল থেকে যে চা উৎপাদনে ইন্ডিয়ার মধ্যে কোন স্টেট সব থেকে বেশি চা উৎপাদন করে থাকে। ওয়েস্ট বেঙ্গল। আলু কোন স্টেট বেশি উৎপাদন করে থাকে? বিহার, ওয়েস্ট বেঙ্গল। জুটের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, অর্থাৎ জুটকে ইন্ডিয়ার মধ্যে কোন স্টেট সব বেশি উৎপাদন করে থাকে? ওয়েস্ট বেঙ্গল। এরকম অসংখ্য প্রোডাক্ট আছে। আর ওয়েস্ট বেঙ্গল কি বলুন তো, লিভার রেট কম, লেবার শ্রমিকের রেট কম। ওয়েস্ট বেঙ্গলে এখনো 300, 400, 500 টাকায় শ্রমিক পাওয়া যায়, কিন্তু অন্যান্য স্টেটে যদি যান দেখবেন সেখানে 1000 টাকার নিচে কোনো শ্রমিক নেই। সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে প্রচুর সুযোগ এক্সপোর্টে। লেদার ব্যাগ, আপনি যদি একটি লেদার ব্যাগ কিনেন ওয়েস্ট বেঙ্গলে কোনো ফ্যাক্টরি থেকে, সে লেদার ব্যাগের দাম যদি 500 টাকা হয়, অন্যান্য স্টেটে সেই লেদার ব্যাগের প্রাইস পড়বে 700 টাকা। কারণ ওয়েস্ট বেঙ্গলে লিভার রেট অনেক কম, শ্রমিকের মূল্য অনেক কম। সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে এক্সপোর্টে প্রচুর সুযোগ। অন্যান্য স্টেটের থেকে ওয়েস্ট বেঙ্গলে এক্সপোর্টে অনেক বেশি সুযোগ হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টে প্রায় 8 নম্বর পজিশনে আছে। কেন আছে? এর জন্য দায়ী হচ্ছে বাঙালিরাই দায়ী। বাঙালিরাই তো এই বাংলাকে পিছিয়ে রেখেছে। বাংলা আজ পিছিয়ে আছে, এগুলো কোনো নেতা মন্ত্রীদের দোষ নয়, এগুলো হচ্ছে বাঙালিরা নিজেই দোষ। বাঙালিরা নিজেই নিজের পায়ে কুড়ুল মারছে, নিজেই নিজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বাঙালিরা। কবে বুদ্ধি হবে বাঙালিদের? বাঙালিরা ইচ্ছা করলে সারা পৃথিবীকে দেখিয়ে দিতে পারে। কারণ এই ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এক্সপোর্টের হাব, এবং আগামী দিনে এক্সপোর্টের হাব হতে চলেছে। কিন্তু বাঙালিরা চেষ্টাই করে না। সেই জন্য বাঙালিরা এক্সপোর্টের নাম্বার 8 পজিশনে আছে। বাঙালিরা ইচ্ছা করলে 4-5 নম্বর পজিশনে যে কোনো সময় চলে যেতে পারে এক্সপোর্টের দিক দিয়ে। আশা করছি এই ভিডিও দেখার পর থেকে বাঙালিদের হুঁশ জ্ঞান ফিরবে, বাঙালিদের মাথায় বুদ্ধি হবে। এই ভিডিওকে প্রচুর পরিমাণে বাঙালি হয়ে বাঙালিকে শেয়ার করুন। আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা। থ্যাংক ইউ।